নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের মাধ্যমে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2022-এর যে ক্লাস শুরু হয়েছে, আজকে আমরা ভৌতবিজ্ঞানের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্যাসের আচরণ। এই গ্যাসের আচরণ তোমাদের ভৌতবিজ্ঞানে যে সিলেবাসটি রয়েছে এএনএম জিএনএমের জন্য, সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, কারণ এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবেই। গ্যাসের আচরণ থেকে তোমাদের এমসিকিউ এর থেকে তোমাদের ম্যাথামেটিক্যাল অর্থাৎ অঙ্ক তোমাদের থাকার প্রবণতা কিন্তু অনেক বেশি। তা সেই কথা মাথায় রেখে আমি তোমাদের আগে থিওরি পোর্শনটা ভালো করে বুঝিয়ে দেব, তারপর তোমাদের এমসিকিউ আলোচনা করব। কারণ থিওরি পোর্শন না বুঝলে কিন্তু ম্যাথ পোর্শনটা তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। থিওরি পোর্শনটা ভালো করে বুঝে নাও, অতি সহজেই তোমরা ম্যাথের প্রবলেমগুলো সলভ করতে পারবে। এছাড়া তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে যাও, ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেখানে প্রত্যেক দিন সন্ধ্যে 7:30 কিন্তু ফ্রি মক টেস্ট নেওয়া হয়। সেই মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে নাও। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, এই গ্যাসের আচরণ চ্যাপ্টারটা শুরু করতে গেলে আমাদের বেসিক কিছু জিনিস কিন্তু জানতে হবে। কি জানতে হবে? ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে চাপ। চাপ কি, বা অনেক ক্ষেত্রে তোমাদের জানতে চাই গ্যাসের চাপ কি। দেখো, চাপ আর গ্যাসের চাপের মধ্যে আমি দুটো জিনিসই তোমাদের ক্লিয়ার করে দিই। আগে তোমাদের চাপ জিনিসটা বলি, অর্থাৎ গ্যাসের চাপ জিনিসটা বলি। গ্যাসের চাপ কাকে বলে? গ্যাসের চাপ বলছে কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর গ্যাসের অণুগুলি যে লম্বভাবে বল প্রয়োগ করে তাকেই বলবো ওই গ্যাসের চাপ। অর্থাৎ সাপোজ একটা সিলিন্ডারের ভেতরে কিছু গ্যাস আছে, ঠিক আছে? এই সিলিন্ডারে কিছু একটা একক ক্ষেত্রফল আমি ধরে নিলাম, এরম একটা হচ্ছে একক ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের ওপর গ্যাসের অণুগুলি কি চাপ প্রদান করে? সব সময় চাপ প্রদান করে। বলছে একক ক্ষেত্রফলের ওপর গ্যাসের অণুগুলি লম্বভাবে যে চাপ প্রয়োগ করে তাকেই বলে গ্যাসের চাপ। তোমাদের এই গ্যাসের চাপ কাকে বলে তোমাদের কোনো দিনই জানতে চাইবে না। তোমাদের এখানে গ্যাসের চাপ সম্বন্ধে তোমাদের এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে, গ্যাসের চাপকে পি দিয়ে লেখা হয়, পি সমান এফ বাই এ। এইটা তোমাদের ইকুয়েশনটা জানতে চাইতে পারে যে চাপ সমান কি। চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে চাপ সমান কি হয়ে গেল? বল বাই ক্ষেত্রফল। দেখো, এফটা হচ্ছে ফোর্স বা বল, এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া বা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি পেলাম? চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। এটা তোমাদের জানতে চাইতে পারে। 2 নম্বর জিনিস তোমাদের এখান থেকে কি জানতে চাইতে পারে, সেটা হচ্ছে এই চাপের সিজিএস এবং এসআই একক কি। দেখো, চাপের আমাদের সিজিএস একক হয়, তোমরা অনেকেই হয়তো জানো সিজিএস একক হচ্ছে ডাইন, ঠিক আছে? সিজিএস একক হচ্ছে চাপের ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেল? তাহলে চাপের সিজিএস একক কি হয়ে গেল? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবং এসআই একক কি? এসআই একক, তাহলে যদি সিজিএস একক ডাইন হয় তাহলে এসআই একক কী হবে? নিউটন হবে। আর এখানে সিজিএস একক কী হচ্ছে? সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এখানে নিশ্চয়ই কী হয়ে যাবে? মিটার স্কোয়ার। তাহলে এসআই একক কী হবে? নিউটন পার মিটার স্কোয়ার। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন আসবে, স্যার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং নিউটন পার মিটার স্কোয়ার কেন হলো? দেখো, তোমাদের আমি খুব সহজেই কিন্তু জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি চাপের ইকুয়েশনটা কি পেয়েছিলাম? চাপের ইকুয়েশন পেয়েছিলাম পি সমান এফ বাই এ, ঠিক আছে? এটা পেয়েছিলাম। এবার দেখো, চাপের ইকুয়েশন, তাহলে এইটা কি? ফোর্স। তো ফোর্সের সিজিএস একক কি? যদি সিজিএসটা আমি আগে বার করি, ফোর্সের সিজিএস একক আমরা জানি সকলে ডাইন। আর এটা কি? এটা হচ্ছে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সিজিএস একক কি? সেন্টিমিটার স্কোয়ার। দেখো, সহজেই কিন্তু চলে এলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সিমিলারলি এসআই পদ্ধতিতে কী চলে আসবে? নিউটন পার মিটার স্কোয়ার। বোঝা গেল কীভাবে এককটা এলো? আমি তোমাদের সেটা কিন্তু ডিটেলসে বলে দিলাম। এটা তোমাদের আসতে পারে চাপের সিজিএস একক কী অথবা চাপের এসআই একক কী। আর একটা জিনিস তোমাদের কিন্তু এখানে জানতে চাওয়া হয়। দেখো, এই নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে কিন্তু আর একটা নাম আছে। একে বলা হয় পাস্কেল, বা আমরা সংক্ষেপে পিএ লিখি। কি একে কি বলা হয়? পাস্কেল, বা সংক্ষেপে পিএ লিখি। এখানে একটা রিলেশান জানতে চাই তোমাদের, 1 পাস্কেল সমান কত ডাইন। তোমাদের কিন্তু মনে রাখতে হবে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1 পাস্কেল সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা গেল তোমাদের চাপ সম্বন্ধে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের জানতে চাইতে পারে, আমি তোমাদের সেটা সংক্ষেপে বলে দিলাম। তাহলে এটা দেখো, 1 পাস্কেল সমান, আমি আরেকবার বলে দিই, 10 ডাইন
পার সেন্টিমিটার স্কোয়ার। এটা কিন্তু ডাইরেক্টলি মানে তোমাদের জিজ্ঞাসা করে। হলো, এটা গেল তোমাদের চাপ সংক্রান্ত জিনিস। এবার তোমাদের আমি সূত্রের একের পর এক তোমাদের যে সূত্রগুলো আছে, বয়েলসের সূত্র, চার্লসের সূত্র, সেগুলো দেখো সংক্ষেপে তোমাদের যেটুকু প্রয়োজন সেটুকু তোমাদের আমি বলে দিই। প্রথমে আমি আলোচনা করব হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র তোমাদের কিন্তু যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি দেখবে তখন কিন্তু তোমাদের লেখচিত্র থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দিয়েছিল এই গ্যাসের আচরণ থেকে। সুতরাং তোমাদের এবছরও কিন্তু লেখচিত্রগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। দেখো প্রথমে আমরা কি জানবো, আমরা হচ্ছে বয়েলসের সূত্রটা আগে আমরা করি, তারপর আমরা চার্লসের সূত্রে যাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে আমাদের বয়েলের সূত্র। দেখো বয়েলের সূত্রতে কি বলছে, তোমরা সকলেই জানো বয়েলের সূত্রটা কি বলে। বলছে উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। কি বললো, প্রথম আমাদের একটা জিনিস এখানে বলে দিয়েছিল কিন্তু সূত্রের শুরুতেই, উষ্ণতা স্থির থাকলে তাহলে আমাদের টেম্পারেচারটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। মানে কি টেম্পারেচার এখানে স্থির, নির্দিষ্ট ভরের মানে কি বলেছে, এমটা কি ভর, এমটাকে আমি ভর দ্বারা প্রকাশ করি, ভরটাও কিন্তু আমাদের কনস্ট্যান্ট। এখানে তোমাদের ডাইরেক্টলি জানতে চাই যে তোমার বয়েলের সূত্রে কনস্ট্যান্ট রাশি বা স্থির রাশিটা কি, আমাদের হয়ে যাবে উষ্ণতা এবং বস্তুর ভর। দেখো বস্তুর ভর কিন্তু বয়েলস এবং চার্লসের দুটোতেই কিন্তু কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে আমাদের বয়েলসের সূত্রে কনস্ট্যান্ট রাশি কী হয়ে গেল, বস্তুর ভর এবং বস্তুর উষ্ণতা। এবার আমি ডাইরেক্ট সূত্রতে ঢুকে যাচ্ছি। দেখো আমাদের সূত্র বলছে উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। মানে জিনিসটা দেখো এরকম বলছে নাকি, কোনো যদি গ্যাসের আয়তন ভি হয় ওর চাপের সঙ্গে কি বলছে, ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, মানে 1/p। তাই নয় কি, ভিটা যদি আমি গ্যাসের আয়তন ধরি আর পিটাকে যদি গ্যাসের চাপ ধরি তাহলে ভি সমানুপাতিক আমাদের কি হয়ে যাবে, 1/p। এটা হয়ে গেল মানে বয়েলসের সূত্রের মানে মেন যে জিনিসটা। এবার এখান থেকে তোমাদের কি জানতে চাইতে পারে, দেখো যখন আমরা ভেদ থেকে আমরা জেনেছিলাম যখন কোনো সমানুপাতিক তুলবো তখন একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট রাশি দিয়ে গুণ করব। আমি কনস্ট্যান্ট রাশিটা কে ধরলাম, কে/পি ধরলাম। তাহলে দেখো যদি কোনাকুনি গুণ করি পিভি সমান কি হয়ে গেল, কে। এটা হয়ে গেল বয়েলসের সূত্রে গাণিতিক রূপ। তোমাদের কোনো এটা কিন্তু তোমাদের দিতে পারে বয়েলের সূত্রে গাণিতিক রূপ কি, তখন হয়ে যাবে তোমাদের পিভি সমান কে। অনেক ক্ষেত্রে তোমাদের কিন্তু বয়েলের সূত্রে গাণিতিক রূপ এরকমও থাকতে পারে। আর দেখো তোমাদের কিন্তু এটা ঘাবড়ে যাবে না, P1V1 সমান P2V2 সমান কে, এটাও কিন্তু তোমাদের দিয়ে দিতে পারে। এই দুটোর মধ্যে যে কোনো কিন্তু একটা থাকবে, দুটোর মানে কিন্তু একই, কি বস্তুর চাপ এবং ভরের গুণফল একটা ধ্রুবক রাশি হবে। তাহলে বয়েলের সূত্র থেকে দেখো আমরা একটা জিনিস, মেন জিনিসটা কি পেয়ে গেলাম, বয়েলের সূত্র থেকে মেন জিনিস আমরা পেয়ে গেলাম P1V1 সমান P2V2। এটা তোমাদের অঙ্কের সময় কাজে লাগবে। বয়েলের সূত্র থেকে যে অঙ্কগুলো আমি কালকে তোমাদের করাবো সেখানে কিন্তু এই সূত্রটা তোমাদের কিন্তু অনিবার্য জানতে হবে। P1V1 সমান P2V2 এই সূত্র থেকে তোমাদের অধিকাংশ অঙ্কই হয়ে যাবে। আর একটা সূত্র জানলেই হয়, সেটা আমি তোমাদের আজকের ক্লাসে কিন্তু বলে দেবো। এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি সূত্র তোমাদের এই গ্যাসের আচরণের অঙ্ক করার ক্ষেত্রে। ঠিক আছে, এটা গেল আমার বয়েলের সূত্র। এবার বয়েলের সূত্র থেকে যে গাণিত মানে তোমাদের লেখচিত্রগুলো জানতে চাই সেগুলো দেখো আমি তোমাদের খুব সহজেই কিন্তু করিয়ে দিচ্ছি। দেখো প্রথম তোমাদের লেখচিত্র জানতে চাই, চাপকে আমরা কী দিয়ে লিখি, পি দিয়ে। চাপ বনাম আয়তন এর লেখচিত্র জানতে চাই, আয়তনে আমরা কী দিয়ে লিখি, ভি দিয়ে। অর্থাৎ তোমাদের পিভি লেখচিত্রটা তোমাদের দিতে পারে। ঠিক আছে, পিভি লেখচিত্রটা কেমন হয় দেখে নাও। দেখো বয়েলের সূত্রে পিভি লেখচিত্র হয় এরকম। আমরা যদি এটাকে ভি অ্যাক্সিস ধরি আর এটাকে যদি চাপের অ্যাক্সিস ধরি সেক্ষেত্রে আমাদের লেখচিত্রটা এরকম কার্ভ আকারের হয়ে যায়। ঠিক আছে, এরকম একটা কার্ভ হয়ে যায়। এটা কি গেল পিভি লেখচিত্র। আর একটা তোমাদের লেখচিত্রে বয়েলের সূত্র থেকে জানতে চাই, সেটা হচ্ছে পিভি বনাম পি। অর্থাৎ যে আমি আগেই তোমাদের বললাম চাপ এবং আয়তনের গুণফল এবং চাপের যে লেখচিত্র সেটি কীরকম হয় সেটা দেখো তোমাদের বয়েলের সূত্র এরকম হয়ে যায়। এটাকে যদি আমি চাপের অ্যাক্সিস ধরি আর এটাকে যদি চাপ এবং ভরের আয়তনের গুণফলের অ্যাক্সিস ধরি সেক্ষেত্রে আমাদের হয়ে যায় এটা একটা স্ট্রেট লাইন, এরকম একটা সোজা লাইন হয়ে যায়। ঠিক আছে, এই দুটো লেখচিত্রের বাইরে কিন্তু তোমাদের আর লেখচিত্র জানতে চাইবে না। এই দুটো লেখচিত্র কিন্তু বয়েলের সূত্র থেকে মেনলি দেয়। ঠিক আছে, বয়েলের সূত্র থেকে এই পোর্শনটা তোমাদের জানলেই কিন্তু হয়ে যাবে, আর বেশি কিছু জানতে হবে না। প্রথমত কি জানতে হবে, তোমাদের যে সূত্রটা তোমাদের বললাম P1V1 সমান P2V2 এটা জানতে হবে। 2 নম্বর হচ্ছে এই লেখচিত্র দুটো করতে হবে। আর 3 নম্বর জিনিস হচ্ছে তোমাদের আরেকটা তোমাদের কি বললাম, যেটা হচ্ছে তোমাদের বয়েলের সূত্রে গাণিতিক রূপ পিভি সমান কে, এটাও তোমাদের জানতে হবে।
ঠিক আছে, এই গেল তোমাদের তিনটে জিনিস যেটা বয়েলের সূত্র থেকে জানতে হবে। আর একটা জিনিস তোমাদের যেটা বললাম, ওই বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কি, একটা হচ্ছে বস্তুর ভর আর একটা হচ্ছে বস্তুর উষ্ণতা। এই কটা জিনিস তোমাদের বয়েলের সূত্র থেকে জানলেই তোমাদের কিন্তু পরীক্ষার জন্য তোমাদের কমপ্লিট হলো। এবার তোমাদের আমি 2 নম্বর যে সূত্রটা তোমাদের আছে, যেটা হচ্ছে চার্লসের সূত্র নামে পরিচিত, সেখান থেকে তোমাদের কী কী তোমাদের দিতে পারে সেটা দেখো, আমি একটু সংক্ষেপে তোমাদের বলে দিই। তাহলে আমি কি জানবো এখন? চার্লসের সূত্র। চার্লসের সূত্র দেখো, চার্লসের সূত্র থেকে গাণিতিক রূপ যদি দেয়, তোমাদের পাতি তোমাদের তোমাদের প্রমাণ করতে তোমাদের দেবে না, ডাইরেক্ট তোমাদের সূত্রটা জানতে চাইতে পারে। সেক্ষেত্রে তোমাদের সূত্রটা কী হবে? ভি টি সমান V0 ইন্টু 1 প্লাস মাইনাস টি বাই 273। ঠিক আছে, এটা সচরাচর দেয় না, তবুও তোমরা এটা দেখে নেবে যে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবার এটা গেল 1 নম্বর গাণিতিক রূপটা। 2 নম্বরে আমি যেমন বয়েলসের সূত্র করেছিলাম, এর ধ্রুবক রাশি কি, চার্লসের সূত্রে তোমাদের ধ্রুবক রাশিটা জানতে চাইতে পারে। দেখো চার্লসের সূত্র, চার্লস কী দিয়ে শুরু হচ্ছে? চ দিয়ে, তাহলে চ দিয়ে আমাদের হয়ে যাবে চাপ। তাহলে চার্লসের সূত্র একটা রাশি কি কনস্ট্যান্ট থাকবে? চাপ। আর একটা বললাম বস্তুর ভর বা এমটা কিন্তু দুটোর ক্ষেত্রেই যে বললাম আমাদের ধ্রুবক রাশি। আর চার্লসের সূত্রে এক্সট্রার কি ধ্রুবক রাশি? সেটা হচ্ছে চার্লস থেকে হয়ে যাবে আমাদের চাপ। চার্লস থেকে চাপ হচ্ছে আমাদের ধ্রুবক রাশি, চাপ এবং ভর। আর বয়েলের সূত্র হচ্ছে উষ্ণতা, ভর। ঠিক আছে, সংক্ষেপে মনে রাখবে চার্লস থেকে চাপ, এটা হচ্ছে আমাদের ধ্রুবক রাশি হলো। 3 নম্বর হচ্ছে আমাদের যে লেখচিত্র তোমাদের চার্লসের সূত্র থেকে দেয়, সেটা তোমাদের হচ্ছে ভিটি লেখাচিত্র। ভিটি লেখাচিত্রটা জিনিসটা কি? ভিটি লেখাচিত্র একটু ভালো করে বুঝে নেবে। দেখো, আমি যদি এটাকে অ্যাক্সিস কল্পনা করি, ঠিক আছে, এটা যদি আমি টি ধরি আর এটাকে যদি আমি ভি অ্যাক্সিস ধরি, সেক্ষেত্রে আমাদের কিছুটা এরকম লেখাচিত্রটা হয়, কিছুটা তোমাদের ডট 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 দিয়ে যাবে, তারপর কিন্তু একটা স্ট্রেট লাইন হবে। এবার তোমরা বলবে স্যার এই ডট ডটটা হলে কেন? কারণ এখানে যে তোমার কেলভিন স্কেল আমরা কত জানি? 273। 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। এই 273 কেলভিনটা কিন্তু এখানে আমাদের প্রকাশ করো। ওর অত ডিটেলসে তোমাদের জানতে হবে না, তোমাদের জাস্ট জানতে হবে এর লেখচিত্রটা কেমন হয়। ঠিক আছে, এখান থেকে তোমাদের আর একটা জিনিস তোমাদের খুব জানতে চায়, সেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা জিনিসটা কি? দেখো তোমাদের আমি সংক্ষেপে জিনিসটা বলি। পরম শূন্য উষ্ণতা হচ্ছে সেই উষ্ণতা, যে উষ্ণতা বস্তুর ভর এবং আয়তন দুটোই হয়ে যায় শূন্য। যে উষ্ণতায় বস্তুর ভর এবং আয়তন শূন্য হয়ে যায় তাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা। এর মান আছে, এর ফারেনহাইট স্কেলে এর মান হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু তোমাদের জানতে বলতে পারে কি ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? সেটা হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটা গেল। আর একটা হচ্ছে যে পরম শূন্য উষ্ণতায় যদি সেলসিয়াস স্কেলের মান জানতে চাই, তাহলে হয়ে যাবে 273 কেলভিন, 273 ডিগ্রি সেলসিয়াস। অনেক ক্ষেত্রে তোমাদের এটা -273 ডিগ্রি সেলসিয়াস। অনেক ক্ষেত্রে কিন্তু তোমাদের অপশান এটাও থাকতে পারে, এটাও কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, -273.16 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু। ঠিক আছে, তোমার যদি -273 ডিগ্রি সেলসিয়াস থাকে সেটাও কিন্তু তোমরা ঠিক করতে পারো, অথবা যদি তোমাদের -273.16 থাকে সেটাও কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে। বোঝা গেল? তাহলে ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলে আমি তোমাদের পরম শূন্য উষ্ণতার মানটা বলে দিলাম। এবার দেখো এই তোমাদের বয়েলের সূত্র থেকে, চার্লসের সূত্র থেকে যে তোমাদের অঙ্ক করার জন্য যে সূত্রটা প্রয়োজন, সেটা তোমাদের সংক্ষেপে আমি দেখো দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি। এখান থেকে যে সূত্রটা তোমাদের প্রয়োজন সেটা হয়ে যাচ্ছে V1/T1 সমান V2 এটা নয়, দেখো এইটা তোমাদের যে সূত্রটা তোমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে V1/V2 সমান T1/T2। অনেক ক্ষেত্রে তোমাদের আর একটা সূত্র দিয়ে দেয়, তাহলে এটা 2 নম্বর সূত্র হয়ে গেল অঙ্ক করার জন্য। 3 নম্বর সূত্র এইটা দেখে নাও, P1V1/T1 সমান P2V2/T2। এই তিনটে সূত্র যদি তোমরা জানো, তোমাদের একটা অঙ্কও আটকাবে না। এই তিনটে সূত্র তোমরা ভালো করে দেখে নেবে, কালকে দেখবে যখন আমি তোমাদের অঙ্ক করাবো তোমাদের কিন্তু কোনোরূপ কোনো অঙ্ক আটকাবে না। কালকে স্পেশালি শুধু ম্যাথের ক্লাসটা রাখবো, পরশু দিন আমি এর এমসিকিউ ক্লাস করে টোটাল 3টে ক্লাসের মাধ্যমে গ্যাসের আচরণটাকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, এটা গেল এখানে। এবার তোমাদের আরও 2-1টা জিনিস যেটা গ্যাসের আচরণ চ্যাপ্টারে তোমাদের থাকে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প বা অ্যাভোগাড্রোর সংখ্যা। এই জিনিসগুলো কি? দেখো, অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে?
বা অ্যাভোগাড্রো প্রকল্প কাকে বলে, এটাকে আমরা সংখ্যা না বলে প্রকল্প বলে থাকি, কারণ এটা বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে, সেক্ষেত্রে আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প বলি। অ্যাভোগাড্রোর প্রকল্পটা কি বলছে, বলছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। মানে জিনিসটা কি দেখো, যদি আমি সম আয়তন, আমি 10 গ্রাম অক্সিজেন নিয়েছি, ঠিক আছে, এবং 10 গ্রাম হাইড্রোজেন নিয়েছি, ঠিক আছে, 10 গ্রাম অক্সিজেন নিয়েছি, 10 গ্রাম হাইড্রোজেন নিয়েছি। অ্যাভোগাড্রোর প্রকল্প বলছে 10 গ্রাম অক্সিজেনে যত সংখ্যক অণু থাকবে, 10 গ্রাম হাইড্রোজেনেও কিন্তু তত সংখ্যক অণু থাকবে। মানে সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকবে যদি তার আয়তনটা একই হয়। বোঝা গেল? এবার তোমাদের এখান থেকে কি জানতে পারে, এসটিপিতে কোনো গ্যাসের আয়তন কত, এসটিপিতে কোনো গ্যাসের আয়তন কত, তোমরা বলবে কত, 22.4 লিটার, হলো 1 নম্বর। 2 নম্বর জিনিস কি জানতে চাই, যে 1 মোল কোনো গ্যাসের মধ্যে কতগুলো অণু থাকে, যেটাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলে থাকি, সেটার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23t। অনেক ক্ষেত্রে তোমাদের এরকম থাকে 6.022 ইন্টু 10⁻23, দুটোই কিন্তু একই, ঠিক আছে। যেটা অ্যান্সার, যেটা তোমরা অপশানে পাবে সেটাই তোমরা করবে। অনেক জায়গায় তোমাদের অপশান থাকবে 6.023 ইন্টু 10⁻23, অনেক জায়গায় তোমাদের অপশান থাকবে 0.022 ইন্টু 10⁻23, দুটোই কিন্তু একই, দুটোই কিন্তু তোমাদের এখানে সঠিক বলে গণ্য করা হবে, ঠিক আছে। তাহলে 1 মোল কোনো গ্যাসের মধ্যে, 1 মোল কোনো গ্যাসে কতগুলো অণু বর্তমান থাকে, 6.022 ইন্টু 10⁻23টি। এই যে সংখ্যা, একেই বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এখানে তোমাদের প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটাই অ্যান্সার হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23টি। বোঝা গেল? এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? এবার দেখো তোমাদের কিন্তু আর একটা জিনিস করিয়ে দিই, যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই গ্যাসের আচরণ থেকে আর একটা সূত্র তোমরা দেখতে পাবে, যেটা হচ্ছে পিভি সমান এনআরটি। এটা হচ্ছে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র থেকে এই সূত্রটা পাওয়া যায়। এখান থেকে তোমাদের কিছু জানতে চাই, সেটা হচ্ছে এই যে আরটাকে কি বলা হয়, আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। কি, আরটাকে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে। তাহলে আরটাকে কি বলা হয়, ধ্রুবক। তাহলে আরটাকে কি বলা হয়, সার্বজনীন গ্যাস ধ্রুবক। তোমাদের এই আরটার একক এবং এর মানটা কিন্তু জানতে চাই, ঠিক আছে। এই আরটার এককটা কি, যদি আমি এসআই পদ্ধতিতে এর একক লিখি, সেক্ষেত্রে এসআই পদ্ধতির একক হয় জুল মোল ইনভার্স কে ইনভার্স। তাহলে এসআই পদ্ধতিতে এর একক কী হয়, জুল মোল ইনভার্স কে ইনভার্স। সিজিএসে এর একক কী হয়ে যায়, দেখো জুল আছে নিশ্চয়ই, এখানে আর্গ হবে, আর্গ মোলটা হচ্ছে দুটো ক্ষেত্রে একই, মোল ইনভার্স কে ইনভার্স। বোঝা গেল? তাহলে এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ব্যাকেটে আর দিয়ে দেয়, আর এর একক কি, জুল মোল ইনভার্স কে ইনভার্স, আর সিজিএস পদ্ধতি হচ্ছে আর্গ মোল ইনভার্স কে ইনভার্স। এবার এর মানটা কত, আর এর মানটা কত, দেখো এই সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে এর মান হয় 8.31। দেখো মানের পর কি তার এককটা হয়ে যাবে, এককটা আমরা এখানে কী জানলাম, জুল মোল ইনভার্স কে ইনভার্স, হলো জুল মোল ইনভার্স কে ইনভার্স হয়ে গেল এর একক। তারপরে আমার সিজিএসে তাহলে এর মানটা কী হয়ে যাবে, সিজিএসে এর মান হয়ে যায় কিন্তু সিজিএসে এর মানটা হয়, দেখো 8.31 ইন্টু 10⁻7 আর্গ মোল ইনভার্স কে ইনভার্স, ঠিক আছে। এই দুটো মান কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, হলো। এটা গেল তোমাদের এই পোর্শন থেকে। এবার তোমাদের যে জিনিসটা তোমাদের জানতে চাই, গ্যাসের যে অণুগুলির গতিগুলো, সেগুলো চাপের সঙ্গে কি পরিবর্তিত হয়, ঠিক আছে। চাপ এবং উষ্ণতার সঙ্গে কি পরিবর্তিত হয়, এই দুটো জিনিস জানলেই কিন্তু টোটাল তোমাদের আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে তারপরে কালকে তোমাদের আমি অঙ্ক করাবো এখান থেকে, এবং পরশুদিন এখান থেকে আমরা এমসিকিউ আলোচনা করব। দেখো প্রথম যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো একটা পাত্র নিয়েছি, একটা পাত্রর মধ্যে কি আছে, গ্যাস আছে,
এর মধ্যে একটা পিস্টন দিয়ে দিয়েছি। পিস্টন মানে কিছুই না, একটা বদ্ধ করে দিয়েছি, মানে এখানটা বন্ধ করে দিয়েছি যাতে গ্যাসগুলো বাইরে না যেতে পারে। এর মধ্যে অসংখ্য গ্যাসের অণুগুলো আছে। যদি এখানে হিট প্রদান করা হয়, যদি এখানে আমি তাপ দিই, তাহলে এই গ্যাসের অণুগুলির গতিশক্তি কী হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, মনে রাখবে, যখন তাপ দেবো তখন গ্যাসের অণুগুলির গতিশক্তি কী হবে? বৃদ্ধি পাবে। আর একটা কখন বৃদ্ধি পাবে? যখন আমি চাপ বাড়াবো, চাপ যখন প্লাস করবো, অর্থাৎ চাপ যখন বাড়াবো তখনই কিন্তু গ্যাসের অণুগুলির গতিশক্তি কিন্তু বৃদ্ধি পাবে। এই দুটো জিনিস তোমাদের জানতে হবে, যে চাপ বাড়ালে কী হয় এবং তোমার উষ্ণতা বাড়ালে বা তাপ বাড়ালে কী হয়। সিমিলারলি চাপ যখন কমাবে তখন কী হবে? গ্যাসের অণুগুলির গতিশক্তি কমবে, আর যখন তাপ কমাবো তখনও গ্যাসের অণুগুলির গতিশক্তি কমে যাবে। এই হলো তোমাদের টোটাল আজকে চ্যাপ্টার। ঠিক আছে, এর বাইরে কিন্তু তোমাদের কিছুই আর জানতে হবে না এই গ্যাসের আচরণ থেকে। এখান থেকে এরপরে তোমাদের ক্লাসে আমি অঙ্ক করাবো তোমাদের বললাম, এবং এমসিকিউ করে টোটাল 3টে ক্লাসের মাধ্যমে কিন্তু টোটাল চ্যাপ্টারটাকে আমি কমপ্লিট করব। আজকে থিওরিটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের নেক্সট ক্লাসের দিন আমি সেই পোর্শনটা আবার তোমাদের বলে দেবো। ঠিক আছে, এরকম ভিডিও যদি নিয়মিত পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নাও। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য। নমস্কার।